জেনারেল ওয়াকার এবং সব জেনারেল সাহেবদের যে আপনারা নিজের উদ্যোগে এই তদন্ত করুন এবং বিচার করুন যারা ৩ তারিখের আগে কিংবা পরে নিরস্ত্র জনগণের উপরে গুলি চালিয়েছে। পরবর্তীকালীন সরকারের এখন পর্যন্ত ধরেন মৃতের সংখ্যা নিয়েও কিন্তু ধরেন আমরা চূড়ান্ত কোনো ফিগার পাই নাই। জাতিসংঘ বলছে ১৪০০ জন, একদম ডেফিনেটলি তারা ১৪০০ জনকে হত্যার কথা বলছে, তার মধ্যে ১৩% হচ্ছে শিশু, মানে যাদের বয়স ১৮ বছরের নিচে। তো পাশাপাশি রিপোর্টে আরেকটা বিষয় এসছে যে আমাদের রাজনৈতিক দল জামাতে ইসলামী এবং ছাত্র শিবির তাদেরকে রেসপন্ড করে নাই প্রপারলি, আর্মি থেকেও রেসপন্ড করা হয়নি, আর্মি বা ডিজিএফআই থেকেও এই অনুসন্ধানে প্রপারলি রেসপন্ড করা হয়নি। এই বিষয়টা কি কেন, কিভাবে, কি মনে করেন আপনি? এটা কি ভয়ে, কি অনুরাগে, কি? আমি জানি না। আর্মির দিক থেকে এক ধরনের হয়তো তাদের অপরাধ বোধ কাজ করেছে সেনাবাহিনী, কারণ এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে সেনাবাহিনী থেকেও গুলি করা হয়েছে, এই রিপোর্টের মধ্যে আছে। কিন্তু তার মানে সেনাবাহিনীও দায় মুক্তি পাচ্ছে না। এবং এখন সেনাবাহিনীর যারা কমান্ডার বা আর্মি চিফ জেনারেল ওয়াকার, তাদের দায়িত্ব হচ্ছে এখন যে কারা গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করা। যেমন আমার কাছে একটা খবর আছে যে যখন জুনিয়র অফিসাররা বাধ্য করলো সিনিয়রদের এই ঘোষণা দিতে যে ছাত্রদের উপরে আর গুলি চালানো হবে না, এটা সম্ভবত ২ কিংবা ৩ তারিখে, আগস্টের ২ বা ৩ তারিখে জুনিয়র অফিসাররা বাধ্য করলো। এখানেও কিন্তু সিনিয়রদের কোনো ক্রেডিট নাই। জুনিয়ররা বললো আমরা আর গুলি চালাতে পারবো না আমাদের ভাই বোনের উপরে, আমাদের সন্তানের উপরে। কিন্তু তারপরেও কোন কমান্ডাররা এই ডাইরেকশন যেটা ছিল আর্মি চিফের, যার গুলি চলবে না, এটাকে প্রত্যাখ্যান করে তারা গুলি চালিয়েছে। এবং তার মধ্যে একজন ব্রিগেডিয়ারও ছিল যার টেলিভিশনে যার সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল ওই সময়, এবং তিনি খুব অহমিকার সাথে বলেছেন যে আমরা সব ঠান্ডা করে দিচ্ছি, আমরা এই আন্দোলন আমরা থামিয়ে দেব। তো যারা ৩ তারিখের সেই ঘোষণার পরেও, সেনাপ্রধানের ঘোষণার পরেও যে আর গুলি চালানো হবে না সাধারণ জনগণের উপরে বা বিক্ষোভকারীদের উপরে বা ছাত্র জনতার উপরে, যারা গুলি চালিয়েছে তাদেরকে তো এখন আইনের আওতায় আনতে হবে। হয় সেনাবাহিনী নিজে কোর্ট মার্শাল করবে, অথবা তারা পুলিশের হাতে তুলে দেবে এদের বিচারের জন্য। তো আপনি যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনী কেন নীরব থেকেছে, তাদের মধ্যে একটা অপরাধ বোধ ছিল, এবং এই অপরাধ বোধ তারা ঢাকতে চেয়েছে। কারণ এই সেনাবাহিনী তো আয়নাঘর তৈরি করেছিল, আমাদের ভুললে চলবে না। তো এই সেনাবাহিনী আয়নাঘরের স্রষ্টা ছিল। আর জামাতের প্রশ্ন বিভ্রান্তিকর, জামাত কেন রেসপন্ড করলো না? এটা জামাতের কিছু কিছু রাজনীতি কনফিউজিং এবং ভুল বার্তা দিচ্ছে। যেমন ধরুন জামাতের আমির ডক্টর শফিক কিছুদিন আগে লন্ডনে গিয়ে একটা সবাই বোধহয় বলেছিলেন যে আমাদের সবসময় ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এটা বলা উচিত না, প্রতিদিন ফ্যাসিস্ট বলা উচিত না। মানে সমাজে একটা তাতে এক ধরনের ঘৃণা তৈরি হবে, মানে উনি খুব ভালো ভালো কথা বলার চেষ্টা করছিলেন। তো এই সমস্ত কথার মাধ্যমে আসলে জামাতের আমির কি আওয়ামী লীগের ভোট পেতে চাচ্ছেন আমি জানি না, এটা কি কারণে তিনি এটা করেছেন, কিংবা তিনি কি ভারতকে খুশি করতে চাচ্ছেন। দুটোই কিন্তু ডেঞ্জারাস, আমি আপনাকে বলি। কারণ আমি তো বাংলাদেশে ধরেন ৬ বছর পরে দেশে ফিরে আজকে প্রায় কত ৪ মাস আমি তো বাংলাদেশের জনগণ এখন প্রচন্ড ভাবে দেশপ্রেমিক, আপনাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিশেষত ইয়াং জেনারেশন, তাদের দেশপ্রেম অতুলনীয়। কনক, আপনি খুশি হয়ে যাবেন বাংলাদেশে আসলে, আপনার মন ভরে যাবে। আমার মন ভরে গেছে এই ইয়াং জেনারেশনকে দেখে। এরাই স্বাধীনতা রক্ষা করতে পারবে। এরকম একটা মানসিকতার মধ্যে যখন ইয়াং জেনারেশন, এই অবস্থার মধ্যে জামাত কিংবা বিএনপি তারা যদি আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারত প্রশ্নে কোনো নমনীয়তা দেখাতে যায়, তাহলে আমার ধারণা ইয়াং জেনারেশন তাদেরকে প্রত্যাখ্যান করবে, আমার ধারণা। কাজেই তাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তরুণ সমাজ বাংলাদেশের কি চাচ্ছে এটা তাদের বোঝা উচিত। কাজেই জামাত আজকে বোধহয় ক্ল্যারিফাই করার চেষ্টা করেছে। তারা একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে জাতিসংঘ যে বলেছে এটা ঠিক না, কিন্তু এখন এটা বলে লাভ নাই। এটা বললেও জনগণ এটা আর অ্যাকসেপ্ট করবে না। যেহেতু জাতিসংঘ বলেছে যে জামাতের কাছ থেকে তারা সহযোগিতা পায় নাই, জনগণ কিন্তু ওটাই বিশ্বাস করবে। জামাত এখন যতই এটা ক্ল্যারিফাই করার চেষ্টা করুক, তাতে লাভ হবে না। সুতরাং জামাত যদি সহযোগিতা না করে থাকে, তাহলে আমি বলবো জামাত আর একটা পলিটিক্যাল ব্লান্ডার করেছে।
জামাত তো অনেক পলিটিক্যাল ব্লান্ডার করেছে তাদের এই স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার সময় থেকে বাংলাদেশে। এর মধ্যে আর একটা ব্লান্ডার তারা করেছে জাতিসংঘের সাথে সহযোগিতা না করে, যদি তারা সহযোগিতা না করে থাকে। না, তবে আমরা ধরেন আর্মির একটা সুনির্দিষ্ট বক্তব্য চাই, মানে অপরাধ বোধ বলে তো আমরা বলছি, কিন্তু তাদের একটা বক্তব্য চাই আমরা। পাশাপাশি জামাতের একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আসা উচিত যে কি পরিস্থিতিতে তারা এরকম একটা ভয়াবহ ঘটনায় জাতিসংঘকে সহযোগিতা করলো না, যেটা জাতিসংঘকে বলতে হচ্ছে। পাশাপাশি আপনি যদি দেখেন যে আর্মি গ্রেডেড বুলেটের কথা কিন্তু বলছে জাতিসংঘের রিপোর্টে, হ্যাঁ, এবং বলা হ্যাঁ। হচ্ছে যে সেই বুলেট, যে বুলেট আপনার বুলেট প্রুফ, মানে বর্ম ভেদ করে ঢুকে যায়, এত শক্তিশালী বুলেট এখানে ব্যবহার করা হয়েছে। তো আমার এটা মনে হয় সেনাবাহিনী ছাড়া আর কারো কাছে এই বুলেট থাকার কথা না। থাকার কথা না। আর্মি, র‍্যাব, বিজিবি এইসব জায়গায় আমার মনে হয় যে এখানে একটা আলাদা একটা তদন্ত হওয়া উচিত যে কারা কিভাবে না, আর্মি আরেকটা কথা বলি আমি ভুলে যাওয়ার আগে, কনক, যে আর্মির স্বার্থেই এটা করা উচিত। জি, কারণ বাংলাদেশ আর্মি পিস কিপিং এ তারা ১ নম্বর, আপনি তো জানেন, জাতিসংঘের পিস কিপিং এ। এই রিপোর্ট কিন্তু আর্মির রেপুটেশনের জন্য খুবই ক্ষতিকারক একটা রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট। এখন যদি প্রশ্ন ওঠে যে আর্মি নিজের দেশের মানুষের উপর গুলি চালিয়েছে, নিজের দেশের মানুষকে হত্যা করেছে, সেই আর্মিকে আমরা জাতিসংঘের পিস মিশনে চাই না, তাতে তো বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে। আমরা তো চাই না এই ক্ষতি হোক বাংলাদেশের বা বাংলাদেশের সেনাবাহিনীর। কাজে আমি আহ্বান জানাবো আজকের আপনার এই টকশোর মাধ্যমে জেনারেল ওয়াকার এবং সব জেনারেল সাহেবদের, যে আপনারা নিজের উদ্যোগে এই তদন্ত করুন এবং বিচার করুন। যারা ৩ তারিখের আগে কিংবা পরে নিরস্ত্র জনগণের উপরে গুলি চালিয়েছে, তাদের বিচার হওয়া দরকার। তাদেরকে চিহ্নিত করুন আপনারা। এবং শুধু এটা তো নয় মাহমুদ ভাই, আপনি তো জানেন যে এটা আরেকটা ঝুঁকি নিয়েছে বাংলাদেশ আর্মি, যে ধরেন আমাদের সেনাবাহিনী যে শুধু পিস কিপিং এ কাজ করে তা তো না। আমাদের এখান থেকে কিন্তু বহু এপিসি, বহু অস্ত্র, বহু কিছু এরা ভাড়ায়ও খাটে কিন্তু বিভিন্ন দেশে। এটা জি। থেকে কিন্তু বাংলাদেশ একটা ভালো আর্ন করে। গরিব দেশ হিসেবে এই সুযোগটা বাংলাদেশকে দেয়া হয়েছে। তো এগুলো তো ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে যদি আপনি জাতিসংঘকে সহযোগিতা না করেন।